সে এখনো পর্যন্ত টিকে আছে, শুধু টিকেই নাই, বরং হরমুজ প্রণালী দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে এখন সারা বিশ্ব চিন্তা করছে এই ক্রাইসিস থেকে আমি কিভাবে বাঁচবো। একটা জিনিস তারা সফল হয়েছে, সেটা হচ্ছে খামেনাইকে হত্যা করতে পেরেছে, জেনারেলদেরকে হত্যা করতে পেরেছে। বাকি চারটা তারা এখনো পর্যন্ত সফল হয় নাই। এখন এখান থেকে আপনি হিসাব করতে পারেন যে সে কতটুকু সফল কতটুকু ব্যর্থ। যে ইরান তার এয়ার ডিফেন্সকে এখনো পর্যন্ত যতগুলোই সম্ভব হোক অ্যাক্টিভ রেখেছে। এই আক্রমণে ইরানের বিভিন্ন সংস্থার হেডকোয়ার্টার গুলো ধ্বংস হওয়ার পরেও ইরান তার চেইন অফ কমান্ড কন্টিনিউ করতে পেরেছে। ইরান তার সামরিক বাহিনীকে ডিসেন্ট্রালাইজ করার মাধ্যমে সবগুলো প্রদেশে সে প্রাদেশিক যে হেডকোয়ার্টার গুলো ছিল তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে যে তুমি ওখানে বসে পরিকল্পনা করে তুমি হচ্ছে এটার বিরুদ্ধে অ্যাকশনে যাও, এবং প্রদেশগুলো নিজেদের মতো করে অ্যাকশনে যেতে পারছে। জয় পরাজয়ের হিসাব যদি এখন করতে বলি, বা এখন করার কি সেই সময় এসছে বলে আপনি মনে করেন কিনা? জয় পরাজয়ের হিসাবের মধ্যে আহ অনেকেই মনে করে যে খুব স্বল্প সময়ের মধ্যে হয়তো, যেহেতু ব্যাকফায়ার করেছে, যেহেতু ইরানের অবস্থানকে আসলেই সঠিকভাবে বুঝতে পারে নাই ট্রাম্প এবং আহ নেতানিয়াহু, তারা হয়তো ভুল করেছে। এখন কি ব্যাক করার সুযোগ আছে কিনা? যদি ব্যাক করে তাহলে জয় পরাজয়ের হিসেবে আপনি কাকে কোথায় রাখবেন? প্রথম প্রশ্নে আসি, যে এই দেশগুলো কেন বলছে যে তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ। এর কারণ হচ্ছে ইরান এটা স্বীকার করেছে যে আক্রমণটা শুধুমাত্র ঘাঁটিগুলোতে থাকে নাই। আমরা জানি এর আগে কাতারের একটা ঘাঁটিতে ইরান আক্রমণ করেছিল, কাতার বলেছিল যে ঠিক আছে, ইরান যেখান থেকে ইরানের উপর আক্রমণ হয়েছে, ইরান কাতারের মধ্যে আমেরিকার ঘাঁটিতে আক্রমণ করেছে, এটা নিয়ে আমার কোনো কথা নাই। হুম। কিন্তু এর পরবর্তীতে যে আক্রমণগুলো হচ্ছে বিভিন্ন রেসিডেন্সিয়াল এরিয়া, হোটেল এবং এই ঘাঁটিগুলোর বাইরে অনেক জায়গায় আক্রমণ হয়েছে। এখন হুম। এখানে বিভিন্ন ধরনের কনস্পিরেসি থিওরি নিয়ে আসা সম্ভব, হয়তো এই আক্রমণ ইরান করে নাই, অন্য কেউ করেছে, এরকম বিভিন্ন জিনিস নিয়ে আসা সম্ভব। কিন্তু সেটার বাইরে গিয়ে যে জিনিসটা, সেটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানে এই ধরনের একটা আক্রমণ করার পরিকল্পনা গত 6 মাস বা 8 মাস ধরে করছে, 12 দিনের যুদ্ধের পর, এই আরব দেশের কোনো দেশের সাথে আলোচনা ছাড়া এই যুদ্ধের পরিকল্পনা করে নাই। সবগুলো দেশ এই যুদ্ধে সমর্থন দিয়েছে। এই যুদ্ধে সমর্থন দিয়েছে, ইরানে একটা রেজিম চেঞ্জ হোক, এটা এই আরব দেশগুলোও চেয়েছে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সেদিকে আমি যাচ্ছি না। সুতরাং এই আরব দেশগুলো এটা জানে যে এরকম একটা কিছু হলে তার উপরে আক্রমণটা আসবে, কিন্তু সেই আক্রমণটা যে এত ব্যাপ্তি হবে সেটা হয়তো তারা ধারণা করে নাই। এবার আসি সাগর ভাইয়ের দ্বিতীয় প্রশ্নে, যে যদি এই মুহূর্তে যুদ্ধটা থেমে যায় বা এই মুহূর্তে এসে আমরা জয় পরাজয়ের হিসাব করতে পারি কিনা। জয় পরাজয়ের হিসাব এই মুহূর্তে করা সম্ভব না, কিন্তু তারপরেও যদি আমরা যুদ্ধের একটা একটা লেভেল পর্যন্ত, যে 1 সপ্তাহ পরে এসে আমরা এটা হিসাব করি, এটা হিসাব করা সম্ভব। কিভাবে সম্ভব? দুই পক্ষ কি চেয়েছিল এবং কি পেয়েছে এটার উপরে। আমেরিকা কি চেয়েছিল? আমেরিকার শুরুর দিক থেকেই বক্তব্য ছিল যে এই যুদ্ধটা কয়েকদিন দীর্ঘায়ী হবে, এবং এই কয়েকদিন দীর্ঘায়ী হওয়ার মধ্যে তার ইচ্ছা কি, তার টার্গেট গুলো, অবজেক্টিভ গুলো কি ছিল। ইসরায়েলে ইরানের হচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ জেনারেলদেরকে হত্যা করা, রেজিম চেঞ্জ রেজিম ছিল, চেঞ্জ হ্যাঁ। করা, হুম। ইরানের মধ্যে ব্যাপক একটা বিদ্রোহ তৈরি করা, ইরানে তাদের পছন্দ মতো একটা সরকার গঠন করা, ইরানের মিসাইল সক্ষমতাকে ধ্বংস করা, ইরানের পরমাণু সক্ষমতাকে ধ্বংস করা, ইরানের সামরিক বাহিনীকে দুর্বল করা। এর মধ্যে তাদের শুধুমাত্র একটা জিনিস তারা সফল হয়েছে, সেটা হচ্ছে খামেনাইকে হত্যা করতে পেরেছে, জেনারেলদেরকে হত্যা করতে পেরেছে। বাকি চারটা তারা এখনো পর্যন্ত সফল হয় নাই। এখন এখান থেকে আপনি হিসাব করতে পারেন যে সে কতটুকু সফল কতটুকু ব্যর্থ। ইরানের দিক থেকে যদি চিন্তা করা হয়, ইরানকে তারা যেইভাবে মনে করেছে যে এরকম একটা আক্রমণের পরে ইরান হচ্ছে গুটিয়ে নিবে, তার পুরো এয়ার ডিফেন্স সিস্টেমকে যদি আমরা ধ্বংস করতে পারি, রকেট লঞ্চার গুলোকে তারা যদি ধ্বংস করতে পারি, সে আর রকেট নিক্ষেপ করতে পারবে না। কিন্তু সেই দিক থেকে দেখা গেছে যে ইরান তার এয়ার ডিফেন্সকে এখনো পর্যন্ত যতগুলোই সম্ভব হোক অ্যাক্টিভ রেখেছে। এই আক্রমণে ইরানের বিভিন্ন সংস্থার হেডকোয়ার্টার গুলো ধ্বংস হওয়ার পরেও ইরান তার চেইন অফ কমান্ড কন্টিনিউ করতে পেরেছে। ইরান তার সামরিক বাহিনীকে ডিসেন্ট্রালাইজ করার মাধ্যমে সবগুলো প্রদেশে সে প্রাদেশিক যে হেডকোয়ার্টার গুলো ছিল তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে যে তুমি ওখানে বসে পরিকল্পনা করে তুমি হচ্ছে এটার বিরুদ্ধে অ্যাকশনে যাও, এবং প্রদেশগুলো নিজেদের মতো করে অ্যাকশনে যেতে পারছে। অর্থাৎ ইরানের মধ্যে যেই ধরনের প্রত্যাশাগুলো আমেরিকার ছিল সেগুলো হয়নি। এখন ইরান সফল কিনা, ইরান সফল না, কিন্তু ইরান ব্যর্থ না। ব্যর্থ হুম। না এজন্য, সফল না এজন্য যে সে তার নেতৃত্বকে রক্ষা করতে পারেনি। ব্যর্থ না এজন্য যে সে এখানে অসম একটা যুদ্ধে জড়িত হওয়ার পরেও সারা
পশ্চিমা বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো, অত্যাধুনিক টেকনোলজিগুলোর বিরুদ্ধে যুদ্ধ করার পরেও সে এখনো পর্যন্ত টিকে আছে। শুধু টিকেই নাই, বরং হরমুজ প্রণালী দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে এখন সারা বিশ্ব চিন্তা করছে এই ক্রাইসিস থেকে আমি কিভাবে বাঁচবো। এক্স্যাক্টলি। সারা পৃথিবী এবং তাদের তাদের দয়ার উপরে এখন চলবে বলে এমন একটা অ্যাপ্রোচ দেখা যাচ্ছে। তারা যদি এখন হরমুজ প্রণালীকে রিলিজ করে, নর্মাল করে, তাহলে সারা বিশ্ব অর্থনীতি টিকে থাকবে। এই পরিস্থিতিতে এসে আমি মনে করি যে সারা বিশ্বের একটা দৃষ্টিও তাদের দিকে রাখতে পেরেছে, বাধ্য করেছে রাখতে। এইখানে তবে একটা বিষয় জাস্ট হচ্ছে একটু বলি, আপনার কথা আমি ইন্টারাপ্ট করলাম, সরি। সেটা হচ্ছে যে আমেরিকা আসলে এইখানে জাস্ট একটা জিনিসে হচ্ছে ব্যাপক পরিমাণে ঘাটতি ছিল। সেটা ট্রাম্প এই যুদ্ধটা যখন চেয়েছে তখন তার আশেপাশে যারাই ছিল স্ট্র্যাটেজিস্ট, তাদের কথা ছিল এরকম একটা যুদ্ধ আমাদের করা ঠিক হবে না। পরবর্তীতে তারপরেও যেটা হয় যে একজন রাষ্ট্রপ্রধান যখন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় যে এরকম একটা যুদ্ধ করব, তখন তার এই যুদ্ধের ক্রাইসিস পয়েন্টগুলো কি কি এবং সেই ক্রাইসিস পয়েন্টগুলোকে কিভাবে তারা ট্যাকেল দিবে সেটা নিয়ে বিস্তারিত প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এগুলো তৈরি করা হয়। কিন্তু এখানে দেখা গেছে হরমুজ প্রণালী নিয়ে যে কি ধরনের ক্রাইসিসে তারা পড়তে পারে এবং সেটার শেষ পর্যন্ত তার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি কি, এগুলো তাদের হাতে রেডি নেই। এখন এসে এখান থেকে বের হতে পারবে কিনা, এখান থেকে বের হতে পারবে কিনা এটা নির্ভর করবে যে হরমুজ প্রণালী নিয়ে তারা কত দ্রুত হচ্ছে তাদের এই ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে পারবে এবং এটার সাথে আমেরিকার সাথে আরো কে কে যোগ দিবে। আমেরিকার সাথে এই ক্ষেত্রে ব্রিটেনের যোগ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে আন্তর্জাতিকভাবে সমুদ্র যোগাযোগ বা নৌ যোগাযোগের এখনো পর্যন্ত একক আধিপত্য হচ্ছে ব্রিটেনের হাতে। নৌপথের দায়িত্ব বা নৌপথের নিরাপত্তা ঠিকই আমেরিকা দেয়, কিন্তু এখানে যত কূটকৌশল সব ব্রিটেন চালায়। ব্রিটেন এখনো পর্যন্ত এখানে যুক্ত হয় নাই। যদি ব্রিটেন যুক্ত হয় তখন বলা যাবে যে এখানে হয়তো তারা একটা নতুন করে এই হরমুজ প্রণালী নিয়ে একটা পলিসির মধ্যে আসতে পারে। জি, আজকে পর্যন্ত যতটুকু জানি সেই সবগুলো দেশ, ব্রিটেন থেকে শুরু করে জার্মানি, রিপিটেডলি বলেছে, প্রথম দিকে বলেছিল যুক্ত হবে, কিন্তু রিপিটেডলি তারা বলেছে যে তারা যুক্ত হচ্ছে না যুদ্ধে। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় সেগমেন্টের দ্বিতীয় বক্তা জনাব মেজর ফেরদৌস, আপনার কাছে যাচ্ছি। মেজর ফেরদৌস, আমি আমরা এই দেখে ফাঁকে একটু মেজর সাহেবের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে যে তিনি যেহেতু সামরিক দিক থেকে, সামরিক বাহিনীর মধ্য থেকে, এই জায়গাতে ইরানের সামরিকভাবে এখনো পর্যন্ত টিকে থাকার পেছনে আসলে মূল কোন জিনিসটা কাজ করছে এবং ইরান ভবিষ্যতে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় কি ধরনের সামরিক কৌশল নিয়ে আগাতে পারে বলে আপনি মনে করেন? আপনার প্রশ্নের মধ্যে ইন্টারাপ্ট করলাম, সরি। জি, তবে আমার একটা প্রশ্ন পাল্টা আরেকটা প্রশ্ন, আমরা একটু খুব ফ্রেন্ডলি জানবার চেষ্টা করি বিষয়গুলিকে এবং জনগণও একটু বুঝুক। সারোয়ার ভাই, আপনি জানেন বা ফেরদৌস ভাইও জানে, ইরানের সেনাবাহিনী কিন্তু একটা আছে, আর আইআরজিসি কিন্তু আরেকটা। সেনাবাহিনী আর এআরজিসি কিন্তু এক না। এবং আইআরজিসি যতটা কমিটেড, এবং বর্তমান যুদ্ধটা কিন্তু আইআরজিসির নেতৃত্বে চলছে, সেনাবাহিনীর নেতৃত্বে না।